আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বাংলাদেশের মানুষের জেদ একটু বেশি, এই কথাটা আমরা সবাই জানি। এমনকি অন্য রাষ্ট্রের মানুষগুলো এই কথাটা মানেন এবং বিশ্বাস করেন যে বাঙালিদের জেদ বেশি। মানুষ তো মানুষই, ছেলে হোক মেয়ে হোক মানুষ, নেতা হোক নেত্রী হোক মানুষ, যে কোনো দলের সমস্যা নাই, কিন্তু মানুষ তো। ঠিক তেমনই মানুষ হিসাবে শেখ হাসিনার জেদটা আমার মনে হয় একটু বেশি। আর রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে বা একটা রাজনৈতিক দলের প্রধান হিসাবে তার জেদ যদি অতুলনীয়, তুলনা করার মতো কোনো ব্যক্তিকে আপনি সামনে দাঁড় করাতে পারবেন এরকম বোধহয় পাওয়া খুবই মুশকিল। এই জন্য যে যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তখনকার সময়ে সরকার বিরোধী যে সমালোচক আছেন তারা বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করছেন বাংলাদেশের মানুষদেরকে যে শেখ হাসিনার মন ভরা শুধু জেদ, তিনি জেদি মানুষ, যেইটা মুখ দিয়ে বলেন সেটাই করেন, এতে যা হয় দেশের কি হলো না হলো তার দেখার বিষয় নাই, তার জেদকে বাস্তবায়ন করার জন্য তিনি কাজ করেন এবং সেটা করেন। এক কথায় বললে তিনি যেটা বলেন সেটা তিনি করেন। এই কথাগুলো আমরা সমালোচকদের মুখে শুনতাম, এমনকি সভানেত্রীর বিভিন্ন বক্তব্যের মাঝেও তিনি এই কথাগুলো বলতেন যে তিনি যেটা বলেন সেটা তিনি করেন, তিনি যেটা করতে পারবেন সেটাই তিনি বলেন, এমন কিছু তিনি বলেন না যেটা তার পক্ষে করা সম্ভব না। যেমনটি তিনি তার বাবা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথেও তার রেফারেন্স টানেন যে তিনিও এক কথার মানুষ ছিলেন। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে শেখ হাসিনার যে বিভিন্ন ধরনের অডিও বার্তা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, শুনতে পাই, সেখানে এই কথাগুলো তিনি বারবার বলেন যে তিনি যেটা বলেন সেটা করেন এবং তিনি যেটা বলতেছেন সেটা তিনি করবেন। তার বিভিন্ন বক্তব্য আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। আওয়ামী বিরোধীদের তিনি হুঁশিয়ারিমূলক অনেক বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা নির্যাতন নিপীড়ন করছেন বা করতেছেন তাদেরকেও হুঁশিয়ারি দিয়ে কথা বলছেন। কিন্তু আজকে আপনাদের সামনে যে বক্তব্যটি আমি উপস্থাপন করব সেটা কাউকে হুঁশিয়ারি না, তিনি তারই নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতেছেন যে আপনারা আপনাদের যারা অত্যাচার করছে, নির্যাতন করছে, লুটপাট করছে, আপনাদের সম্পত্তি আপনাদের মধ্যে যাদের প্রাণ কেড়ে নিছে, যারা এই কাজগুলো করছে তাদের নাম ঠিকানা একেবারে রেডি করে রাখুন। তিনি এইভাবে কথাগুলো বলছেন। তার বক্তব্যের মাঝে অনেকগুলো ইঙ্গিত আছে, যারা আওয়ামী বিরোধী তাদের জন্য আছে আর যারা আওয়ামী সমর্থক তাদের জন্য আছে। বিশেষ করে আমি যতটুকু বুঝলাম তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলছেন। আপনারা তার বক্তব্যটি শুনুন, তারপরে তার বক্তব্য ধরে আমরা আলোচনা করার চেষ্টা করব। শুনুন তার বক্তব্য। আপনাদের ঘর বাড়ি যারা পুড়িয়েছে, যারা আপনাদের উপরে হামলা করেছে, আহত করেছে, হত্যা করেছে, তাদের প্রত্যেকের নাম ঠিকানা সব একবারে রেডি করে রাখেন। এবং আওয়ামী লীগ ভেসে আসে নাই, কারণ আমাদের জনগণ আমাদের সাথে আছে, আর আমাদের শক্তি জনগণ। আওয়ামী লীগ কোনোদিন বন্ধুকে নল দিয়ে ক্ষমতা আসে নাই, চক্রান্ত করে ক্ষমতা আসে নাই। আওয়ামী লীগ যতবার ক্ষমতা আছে, 9 বার জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে, সেই 1954 সাল থেকে 9 বার সরকার গঠন করেছে জনগণের ভোটে। আর আর যারা এখন পার্টিতে করে দেখা যায় সব তো ষড়যন্ত্র করে আসছে, ইনি তো বড় ষড়যন্ত্রকারী। ওর দরজা তো আন্তর্জাতিকভাবে বন্ধ। ফ্রান্সে নাকি ভিসা পায় না। আজকে একটা নিউজে পড়লাম আমেরিকায় যে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন সেটাও সুবিধা হয় নাই। কোথায় কারো ফটো, ওটাও তো এমনি রুটিন ফটো তোলে, তাও ফটো কিনা তাও সবাই সন্দেহ প্রকাশ করছে। তো যেখানে যাচ্ছে তারা সেই মিথ্যা কথা বলে যে একটা তৈরি করেছিল সেটা এখন নাই। বক্তব্যটি কিন্তু স্পষ্ট ভাষায় তিনি বলছেন, যিনি বোঝেন না তিনিও বুঝবেন এরকমভাবে বলছেন, একদম ক্লিয়ার কাট। তার বক্তব্যের মাঝখান থেকে আমি 3টা পয়েন্ট নোট করছি, সেই 3টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি। তিনি তার বক্তব্যের মাঝে ওই যে নাম ঠিকানা রেডি করে রাখার কথা বলছেন, সেই বিষয়টাতে যদি বলি, অনেকে বলবেন যে এটা অসম্ভব, সম্ভব না, কারণ তিনি ক্ষমতায় আসতে পারবেন না আর এটা তিনি করবেন না। কিন্তু তার যে বক্তব্য, তার যে কণ্ঠের মধ্যে আমরা আত্মনির্ভরশীলতা দেখলাম এবং কনফিডেন্ট যেটাকে বলা হয়, সেটা একদম তুঙ্গে। আর একজন মানুষ, এটা তো তিনি বারবার প্রমাণ করছেন। যেমন আমি প্রমাণ হিসেবে যদি আপনাদেরকে বলি,
আপনি দেখেন পদ্মা সেতুর দিকে তাকান, কোনোভাবেই সম্ভব ছিল না। বিশেষ করে আওয়ামী বিরোধী বা আওয়ামী লীগের সমালোচক যারা আছেন তাদের বক্তব্য তো আমরা শুনতাম আওয়ামী লীগ আমলে, তারা স্পষ্টভাবে বলতেন যে এটা কোনোভাবেই সম্ভব না। এখানে যতই শেখ হাসিনা জেদ ধরুক আর যতই তিনি বলুক, এটা বাস্তবায়ন করতে পারবেন না। তিনি যে ওই কথাটা বলেন যে যেটা তিনি বলেন সেটা তিনি করবেন, এই জায়গায় অন্তত তিনি ব্যর্থ হবেন। কিন্তু তিনি হয়তো বা কথাগুলো ভেবে চিন্তেই বলছিলেন, যদি এইভাবে না হয় এইভাবে, এইভাবে না হলে ওইভাবে, এরকম বিভিন্ন ধরনের প্ল্যান তিনি সামনে রেখে কথাগুলো বলছিলেন। পরিশেষে সকল বাধা উপেক্ষা করে কিন্তু বাঙালি জাতিকে পদ্মা সেতু উপহার দিচ্ছেন। মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল সহ ঘরে ঘরে বিদ্যুৎ, এইটা নিয়েও অনেক কথা ছিল যে ঘরে ঘরে বিদ্যুৎ অসম্ভব। বিগত সরকার বলে গেছে যে কোনোভাবেই সম্ভব না, আর ইনি বলতেছেন ঘরে ঘরে বিদ্যুৎ দিবেন। তিনি কিভাবে বলছেন কিন্তু এটা সম্ভব না, সেটাও তিনি করে দেখাচ্ছেন। মানে তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো তার সাধ্যমতো সেটা বাস্তবায়ন করছেন। মানুষ এখন সেই সুযোগ সুবিধাগুলো ভোগ করতেছে, যার পরিপ্রেক্ষিতে তাকে স্মরণ করতেছে। এখন আছেন পরের যে পয়েন্টটা, সেটা হলো যে তিনি তার বক্তব্যের মাঝে বললেন আমাদের জনগণ আমাদের সাথে আছে আর আমাদের শক্তি হচ্ছে জনগণ, স্পষ্ট ভাষায় বললেন। এখন ওই যে আমি প্রথমে বললাম যে তার যে বাস্তবায়িত কাজগুলো দেশের মানুষের জীবনধারা সহজ করার জন্য, রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আরও যা আছে সব কিছু, এই বিষয়গুলো দেখে এবং তারও বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, এই বিষয়গুলো দেখে কিন্তু জনগণ অন্তত আওয়ামী লীগ সরকারে থাকার আমলে যে জনগণের সমর্থন সহানুভূতি আওয়ামী লীগের প্রতি ছিল, তার চেয়ে অনেক 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 বেশি এখন সমর্থন করা শুরু করছে দেশের আপামর জনসাধারণ। সেটাই শেখ হাসিনা কিন্তু বক্তব্যের মাঝে ইঙ্গিত দিলেন যে আমাদের জনগণ আমাদের সাথে আছে আর আমাদের শক্তি হচ্ছে জনগণ। তারপরে তিনি যে কথাটা বলছেন যে 1954 সাল থেকে 9 বার ক্ষমতায় এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ, তাও আবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে। 1954 সাল থেকে এখন পর্যন্ত 9 বার রাষ্ট্র ক্ষমতায় এসছে জনগণের ভোটে। অবশ্যই জনগণ সমর্থন করছে বিধে তারা ক্ষমতায় গেছে, এই কথাটা বোঝানোর চেষ্টা করছেন। এবং পরিশেষে তিনি যে কথাটা বলছেন যে এই যে অন্তর্বর্তী সরকার, এই অন্তর্বর্তী সরকার তো নিজেই স্বীকার করছেন যে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে তিনি ক্ষমতায় আছেন। তিনি যে মিথ্যাচার করছিলেন, তিনি যে বাঙালি জাতিকে একটা মিথ্যা আশ্বাস দিয়েছিলেন, সেটাও ভেঙে গেছে। এবং বহির্বিশ্বে বাংলাদেশ বিষয়ে তিনি যে একটা মিথ্যার বলয় তৈরি করছিলেন, সেটাও ভেঙে গেছে। তিনি আর কোথাও স্থান পাচ্ছেন না, মানে ইউনূস সাহেব, তাকে কোনো জায়গায় গ্রহণ করা হচ্ছে না। তিনি গেলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা ছবি তোলা, সেই ছবিটা নিয়েও নানান ধরনের প্রশ্ন, সন্দেহ, এই কথাটাও কিন্তু সভানেত্রী বললেন। এই যে বক্তব্যটা দিলেন, এই বক্তব্য দ্বারা কিন্তু এটা স্পষ্ট। আর আমরা কিন্তু জানি যে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আওয়ামী লীগের নেতা কর্মী এমনকি সমর্থকদেরও প্রতিহিংসার মুখোমুখি হওয়া লাগছে। তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক আওয়ামী লীগের নেতাকর্মী প্রাণ হারাইছে। এখনও শতভাগ আওয়ামী লীগের নামধারী নেতা এবং কর্মী গৃহহীন, ব্যবসাহীন, বাড়ির ভিটা মাটিতে তারা পা রাখতে পারতেছে না, এরকম একটা পরিবেশ পরিস্থিতি। এইটাই যখন একটা রাজনৈতিক দলের নেতা বা নেত্রী, যাকে নিরঙ্কুশভাবে সেই দলের নেতা কর্মীরা সমর্থন জানান, সমর্থকরা সমর্থন জানান, জনগণ সমর্থন জানান যে তিনিই একমাত্র নেত্রী, আর তিনি যখন এই কথাগুলো বলেন যে আপনারা কড়াগণ্ডায় আপনাদের যারা সম্পত্তি লুট করছে, আপনাদের যারা অত্যাচার নির্যাতন করছে, আপনাদের মধ্যে যাদের প্রাণ কেড়ে নিচ্ছে, যাদের মাধ্যমে আপনাদের প্রাণহানি ঘটছে, তাদের নাম শুধু নয়, নাম ঠিকানা কড়াগণ্ডায় একেবারে, এই শব্দটা ব্যবহার করছেন, একেবারে রেডি করে রাখুন, কাউকে তিনি ছাড়বেন না, এই কথাটা তিনি কিন্তু বললেন। এখন আমি আমার ছোট বিদ্যা বুদ্ধিতে যতটুকু বুঝি যে এইটা তিনি বাস্তবায়ন করবেন, মহান আল্লাহ পাক যদি তাকে বাঁচিয়ে রাখেন। আর যদি তিনি নাও থাকতে পারেন, আওয়ামী লীগের আদর্শ খুবই কঠিন, খুবই কঠিন। আপনি দেখবেন যে একদম উচ্চ পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ের একজন নেতার যে আদর্শ, একেবারে
মানে প্রত্যন্ত অঞ্চলের তৃণমূলের সামান্য ক্ষুদ্রতম একজন কর্মী অথবা একজন সমর্থকের আদর্শ দেখবেন একই, তাদের আদর্শ বিলীন হয় না। ওই যে আমরা বলি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বদলায় না, সরকার পরিবর্তন হয়, পররাষ্ট্রনীতি পরিবর্তন হয় না। অবশ্য ডোনাল্ড ট্রাম্প একটা নীতি পরিবর্তন করছেন, যে অন্য দেশের সরকার বদলানোর যে একটা নীতি ছিল যুক্তরাষ্ট্রের, সেটা পরিবর্তন করছেন। যাই হোক, আওয়ামী লীগের যে নীতিটা, সেই নীতিটা আওয়ামী লীগের চেন অফ কমান্ড ধরে আপনি যদি দেখেন, তাহলে এটা পরিবর্তন হয় না। আওয়ামী লীগের সভানেত্রী কে হলেন, সভাপতি কে হলেন, সহসভাপতি, সেক্রেটারি, কে কোন পদে আছেন সেটা বড় কথা না, তারা নীতিটা, আদর্শটা সবাই একই আদর্শ ধারণ করেন। সেই হিসাবে আমি বলবো যে সভানেত্রীর এই বক্তব্যটা একেবারে নিছকই বক্তব্য তা নয়, এটা অবশ্যই যারা এরকম আইন বিরোধী কার্যক্রম পরিচালনা করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন, নির্মম অত্যাচার করছেন এবং তাদের সম্পত্তি লুটপাট করছেন, তাদের জন্য ভয়াবহ একটা পরিস্থিতি অপেক্ষা করতেছে। এটাই সত্য কথা এবং এটাই বাস্তবতা। আপনার মতে আমার মত ভিন্ন হতে পারে, অবশ্যই। যাই হোক, যদি পক্ষে হয়, ভিন্ন হয়, আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মন্তব্যটা জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।